হ্যালো দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো কথা না বলে সরাসরি আলোচনা যাব। বিষয়টি এরকম যে আপনি একটি জমি কিনছেন, জমি ক্রয় করবেন আপনি। এখন আপনাকে কোন কোন বিষয়গুলো দেখতে হবে জমি ক্রয় করার আগে, যে বিষয়গুলো না দেখলেই নয়, এবং না দেখলে হয়তোবা আপনি একদিন ঠকে যেতে পারেন। আপনার ভীষণ চিন্তার কারণ হতে পারে বা আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে, কারণ আপনি যে জমিটা কিনছেন সেটি হয়তো আপনার অনেক কষ্টার্জিত টাকা পয়সা। দর্শক, প্রশ্নটা হচ্ছে বা বিষয়টা হচ্ছে এরকম যে জমি ক্রয় করার আগে আপনি কোন কোন বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করবেন। প্রথমেই যে জিনিস আপনি দেখবেন সেটি হচ্ছে যে মালিকানার ধারাবাহিকতা আছে কিনা। আপনি জমিটি পছন্দ করেছেন, তারা অবশ্যই আপনাকে কোনো কাগজপত্র দিয়েছে। আপনি সেই কাগজপত্রগুলোই ভিতে ধরে বসে থাকবেন না, সেগুলি যে মানে একদম অথেন্টিক সেটি ধরে আপনি বসে থাকবেন না। আপনি যে কাজটা হবে সেটি সেই কাগজগুলো সঠিক কিনা আপনি সেগুলো যাচাই করবেন। অর্থাৎ মালিকানার ধারাবাহিকতাটা আপনি দেখবেন। কিভাবে দেখবেন? সবচেয়ে ভালো হয় যদি সিএস রেকর্ড থেকে আপনি মালিকানার ধারাবাহিকতাটা দেখেন, সবচেয়ে ভালো হয় এটা, এবং আপনি তাই করবেন। কারণ যেহেতু আপনি আপনার টাকা দিয়ে, আপনার গচ্ছিত টাকা হোক, সেটি কষ্টার্জিত হোক বা সুখার্জিত হোক, যে কোনো উপায় হোক, আপনি আপনার টাকা দিয়ে জমিটা কিনছেন। আপনি সিএস রেকর্ড থেকে মিলাবেন। সিএস রেকর্ড থেকে এস এ রেকর্ড বা অনেকে আর রেকর্ড বলা হয়। এরপরে বর্তমান যে হাল জরিপটা আসছে সেটি হচ্ছে বিএস বা অনেকে বিআরএস বলে। ঠিক আছে, তো এই রেকর্ডগুলো কিভাবে এলো, অর্থাৎ সেই যে মালিকের জমিটি কিনছেন সেই মালিকানাটা এই রেকর্ড অনুযায়ী ধারাবাহিক মিল আছে কিনা। সিএস রেকর্ডে যদি এক্সের নাম থাকে বা ধরেন কলিমউদ্দিনের নাম আছে সিএস রেকর্ডে, তো সেখান থেকে এস রেকর্ড হয়েছে জসিমউদ্দিনের নামে। এই কলিমউদ্দিনের থেকে জসিমউদ্দিন কিভাবে মালিক হলো, ওয়ারিশ সূত্রে না কবলামূলে? যদি কবলামূলে হয়ে থাকে তাহলে সেই দলিলটি আপনি নেবেন। আর যদি ওয়ারিশ মূল্যে হয়ে থাকে তাহলে আপনি জানবেন যে এই জসিমউদ্দিন হলো ওই কলিমউদ্দিনের নাতি বা কলিমউদ্দিনের ছেলে। বর্তমান রেকর্ডে আসেন, সেই এস এ রেকর্ডের পরে হয়তো সেটা ওয়ারিশ মূল্যে হয়েছে কিংবা দলিল মূল্যে হয়েছে, সেখানে কতবার হস্তান্তর হয়েছে দলিলটি, অর্থাৎ সিএস রেকর্ডের থেকে বর্তমান রেকর্ড পর্যন্ত, অথবা আপনি যে মালিকের কাছ থেকে ক্রয় করছেন সেই মালিক পর্যন্ত আসতে কতবার হাত বদল হয়েছে, কতবার মালিকানা পরিবর্তন হয়েছে, এই প্রত্যেকটা ডকুমেন্টই আপনি সংগ্রহ করবেন। হয়তো এই জমি কিনতে ক্রয় করার পূর্বে, রেজিস্ট্রেশন করার পূর্বেই আপনার অনেক কিছু টাকা পয়সা খরচ হবে, কিন্তু এই কয়টা টাকা খরচ করার ফলাফল কি? আপনি একটি নিশ্চিন্ত মনে একটা জমি কিনতে পারতেছেন। যদি আপনি এটি না করেন তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে দর্শক, প্রথমে আমি 1 নম্বর বললাম যে মালিকানার ধারাবাহিকতাটা মিলিয়ে নেবেন। এখানে সিএস রেকর্ড আছে, এস রেকর্ড আছে, বিআরএস রেকর্ড আছে, দলিলগুলো পর্যবেক্ষণ করবেন। তারপর আপনার যে বর্তমানে যে সেই দলিলগুলোর ভিতরে কোনো ঘাপলা রয়েছে কিনা, ঠিক আছে, যিনি বিক্রি করছেন তিনি সঠিক মালিকের কাছ থেকে ক্রয় করেছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে, একটু সময় নিয়ে দেখতে হবে। যদি মালিক সময় না দিতে চায় আপনি দ্রুতই ব্যবস্থাগুলো করবেন। আপনি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন, তার নামে খারিজ করা আছে কিনা। খারিজ তো হতেই পারে, যদিও ইদানিং বর্তমানকালে খারিজগুলো সঠিক হচ্ছে, একদম 100% সঠিক হচ্ছে, কিন্তু তারপরেও আপনি আপনার মতো মিলিয়ে নেবেন। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা দেখবেন সেটি হচ্ছে যে জমিটি ক্রয় করছেন সেই ক্রয়কৃত জমিটি যে মালিকের কাছ থেকে ক্রয় করছেন তার দখল আছে কিনা। যদি তার দখলে না থাকে তাহলে এই জমি আপনি কিনবেন না। দখলটা কিন্তু একটি ভাইটাল পয়েন্ট। দখলবিহীন জমি আপনি কিনবেন না। ঠিক আছে, আপনি প্রয়োজনে তাকে নিয়ে দখলে যাবেন, মানে জমি ক্রয় করার পূর্বেই তাকে নিয়ে সেই ফিল্ডে যাবেন, সেই প্লটে যাবেন।
প্রয়োজন বোধে একটি সার্ভেয়ার নিয়ে যাবেন, বা স্থানীয়ভাবে যে আমিন বলে সে আমিন সাহেবকে নিয়ে যাবেন। ঠিক আছে, সেই যে নকশাটা আছে সেই নকশাটা ধরে আমিন সাহেবকে বলবেন যে দেখেন তো এটাই সেই জমি কিনা এবং এখানে কতটুকু আছে। ঠিক আছে, এগুলো আপনাকে করতে হবে। চক্ষু লজ্জায় হয়তো আপনি এড়িয়ে যাবেন যে মালিক কি বলবেন, সে হয়তো বিশ্বাস করছে না, মানে আপনি হয়তো বিশ্বাস করছেন না বলে সে কোনো কিছু মনে করবে, এরকম ভাবনার কিন্তু কোনো মানে নেই, সুযোগ নেই এরকম ভাবনা ভাবার। ঠিক আছে, কেউ কিছু মনে করলো এরকম ভাবনার সুযোগ নেই, কারণ এটি আপনার টাকা দিয়ে আপনি কিনছেন। আপনি যতটুকু যাচাই বাছাই যত বেশি করতে পারবেন, যত বেশি ভেরিফাই স্ক্রুটিনি করতে পারবেন, তত আপনার ভবিষ্যৎ নিশ্চিন্ত। এটা গেল 2 নম্বর। 3 নম্বরে যেটি আসছে যে জমিটি আপনি কিনছেন সেই জমিটি খাস কিনা, সরকারের 1 নম্বর খতিয়ান কিনা। এটি আপনি দেখতে পারবেন যে ইউনিয়ন ভূমি অফিস যা আছে, আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস, সেই ইউনিয়ন ভূমি অফিসে আপনি যাবেন, সেখানে ওই দাগ নম্বরটি দিয়ে বলবেন যে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আছেন, বলবেন যে এটি ভাই দেখেন তো একটু যে এটা খাস কিনা। ঠিক আছে, এটা যদি সরকারের 1 নম্বর খতিয়ান আছে কিনা, বা এটি সরকারের অন্যান্য কোনো দপ্তর, সরকারি দপ্তর যেমন প্রাইমারি স্কুল বা কোনো হাই স্কুল কলেজ, কিংবা সড়ক ও জনপথ রোডস অ্যান্ড হাইওয়ে, যেটি আগের নাম ছিল সিএনবি, তার জমি কিনা, পানি উন্নয়ন বোর্ডের জমি কিনা, এবং যে এলাকায় বন বিভাগ আছে এটি বন বিভাগের জমি কিনা, এগুলো দেখতে হবে। ঠিক আছে, এগুলো যদি না থাকে তাহলে আপনি একদিক নিশ্চিন্ত হলেন যে না, এটি অন্য কোনো প্রতিষ্ঠানের না। এটিগুলো 3 নম্বর। 4 নম্বর যেটি হচ্ছে সেটি দেখবেন, সেটি ওই ইউনিয়ন ভূমি অফিসে দেখবেন যে এটি এনিমি সম্পত্তি বা এনিমি বলতে কোনো কথা নেই, ভেস্টেড প্রপার্টি, অর্পিত সম্পত্তি। সেই অর্পিত সম্পত্তির ক তালিকাভুক্ত কি না, এটা গেজেট পাওয়া যায়, ওই ভূমি অফিসে গেজেট আছে, প্রয়োজনে আপনি একটি ফটোকপি নিতে পারেন। ঠিক আছে, যদি সেই গেজেটে থেকে থাকে তাহলে কিন্তু আপনি জমিটি কিনবেন না। সেই গেজেটে যদি থেকে থাকে তাহলে আপনি জমি কিনবেন না। খাস অন্য কোনো দপ্তরের, বন বিভাগের, সিএনবি, পানি উন্নয়ন বোর্ড থাকে, আপনি জমি কিনবেন না। মালিকানার ধারাবাহিকতা না থাকলে আপনি জমি কিনবেন না। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে আদালতে মামলা চলমান আছে কিনা, এটি 5 নম্বর। আদালতে মামলা চলমান আছে কিনা, যদি মামলা চলমান থাকে তাহলে আপনি টাকা দিয়ে মামলা কিনবেন না। ঠিক আছে, আদালতে মামলা থাকলে আপনি জমি কিনবেন না। কিভাবে জানবেন? সেই মালিককে জিজ্ঞাসা করবেন যে ভাই আদালতে কোনো মামলা আছে কিনা। সে হয়তো না বলতে পারে, তাহলে আপনি ইউনিয়ন ভূমি অফিসে যান, সেখানে হয়তো ডকুমেন্ট থাকতে পারে যে হয়তো আদালতে মামলা করলে তাদের কাছে তো ইনকোয়ারি করার জন্য কোর্ট একটি এসএফ পাঠায়, সেই এসএফ এর কপি থাকতে পারে তার কাছে, কেউ তাদের কাছে দেওয়ানি রেজিস্টার থাকে, সেই রেজিস্টার দেখে তিনি বলতে পারে হ্যাঁ ভাই এই দাগ নিয়ে কিন্তু একটা মামলা আছে, একটু সময় দিতে হবে তাদেরকে। ঠিক আছে, এই একটা ব্যাপার গেল। এরপরে দেখবেন যে ব্যাংকে কোনো মর্টগেজ আছে কিনা, ব্যাংকে কোনো এই ব্যক্তি, এই মালিক ওই জমি বন্ধক রেখে টাকা উঠিয়েছেন কিনা, কিংবা টাকা উঠাইলেও সেটি পরিশোধ করা আছে কিনা। পরিশোধ করা থাকলে কোনো ঝামেলা নেই, কিন্তু যদি পরিশোধ করা না থাকে পরিশোধ করিয়ে নেবেন। ঠিক আছে, নাহলে কিন্তু কোনোভাবে যদি সেটি তারা ঋণটি যদি না দেয়, ঋণ যদি পরিশোধ না করেন, তাহলে ভবিষ্যতে আপনার ওই ক্রয়কৃত সম্পত্তিটি কিন্তু তারা ব্যাংক নিলামে উঠাবে। কারণ বাস্তবিক অর্থে ব্যাংককে তিনি সেই মালিক একটি দলিল করে দিয়েছেন, বন্ধক দলিল করে দিয়েছেন। ঠিক আছে, তো বন্ধক দলিল যদি ঋণ পরিশোধ করে সেটাও কিন্তু পূর্ণাঙ্গ হলো না। ব্যাংক একটি নাদাবিনামা দিবে যে হ্যাঁ এই ব্যক্তির ঋণ ছিল, সেটি বন্ধকি ঋণটি সে পরিশোধ করে দিয়েছে, এই মূলে একটি সে চুক্তি করবে, বা রেজিস্ট্রি চুক্তি এটা। ঠিক আছে, যে ব্যাংকের যে পাওনাটা সে পরিশোধ করে দিয়েছে এই ব্যাপারে একটা দলিল হবে, ব্যাংক দলিল করে দিবে। সেটি যদি থেকে থাকে তো অবশ্যই এটি সংগ্রহ করবেন। আচ্ছা, এটা গেল যে আপনার ব্যাংকের ব্যাপারটা গেল। যে ডকুমেন্ট আপনি পেয়েছেন তা অথেন্টিক কিনা, যে ডকুমেন্ট আপনি পেয়েছেন
অর্থাৎ সিএস রেকর্ডের থেকে আরম্ভ করে বর্তমান কাগজ পর্যন্ত যে ডকুমেন্টটি আপনি পেলেন সেটি অথেন্টিক কিনা। কীভাবে দেখবেন? আপনাকে যে দলিলটি দিয়েছে সেই দলিলটি নিয়ে আপনি চলে যাবেন জেলা সাব রেজিস্ট্রার অফিস আছে, সেই সাব রেজিস্ট্রার অফিসে যাবেন। সেই সাব রেজিস্ট্রার, এটাকে বলা হয় ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, সেই সাব রেজিস্ট্রার বা জেলা রেজিস্ট্রার অফিসে গিয়ে সেই দলিল নাম্বার দিয়ে তল্লাশি দিবেন। যে তল্লাশি দিয়ে যদি দেখেন যে না ওই দলিল নাম্বারটা হুবহু এইটাই, আপনি নকল তুলতে পারেন, একটি নকল তুলে দেখতে পারেন। ঠিক আছে? এরপরে যদি দেখেন যে না ওই দলিল নাম্বার দিয়েছি কিন্তু অন্য মালিকের নাম আসে বা অন্য কোনো মৌজার অন্য কোনো উপজেলার নাম আসে, তাহলে কিন্তু সেটা ভুয়া, সেটি জাল বা বানানো বলতে পারেন। ঠিক আছে? এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। এই যে দলিল, এই যে আপনাকে যে কাগজগুলো দিয়েছে আপনি বসে থাকলে চলবে না। ঠিক আছে? যে মাঠ রেকর্ডটা আপনাকে দিয়েছে, আপনি ঘরের পাশেই যে সেটেলমেন্ট অফিস আছে সেটা, সেখানে যাবেন কষ্ট করে, সেই মাঠ রেকর্ডটা গিয়ে বলবেন যে ভাই দেখেন তো এটা সঠিক আছে কিনা। যদি তাদের ভলিউমের সাথে মিল থাকে তাহলে ওকে, আর যদি হাতে বানানো থাকে তাহলে মিলবে না। ঠিক আছে? এগুলো আপনাকে দেখতে হবে। অর্থাৎ এটি হলো যে যে কাগজপত্রগুলো পেয়েছেন সেগুলো অথেন্টিক কিনা, এটার বিষয়। আর একটা বিষয় হলো যে ওয়ারিশ সম্পত্তি যদি কেনেন, আমি ভিডিওটি লম্বা করব না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি ওয়ারিশ সম্পত্তি কেনেন তাহলে অবশ্যই তাদের মধ্যে বন্টন রয়েছে কিনা সেটি দেখে নেবেন। কারণ যদি বন্টন করা না থাকে, একজন ওয়ারিশের কাছ থেকে যদি জমি কিনেন তাহলে কিন্তু খারিজ করতে গেলে আপনাকে সে খারিজ দেবে না, ভূমি কর্মকর্তা আপনাকে খারিজ দেবে না। ঠিক আছে? কারণ এজমালি সম্পত্তিতে সবারই অধিকার থাকে, সবারই মালিকানা থাকে। এককভাবে কোনো ওয়ারিশের কাছ থেকে জমি কিনবেন না, এটি জটিলতা সৃষ্টি করবেই। কাজেই যাদের বন্টন আছে তাদের কাছ থেকে কিনবেন, এবং যে জমিটি পছন্দ হয়েছে যদি বন্টন নাম্বার না থাকে তাদেরকে বলেন বন্টন করে দিতে, অথবা সবার কাছ থেকে মিলে সাবকলা নেন। যারা বন্টন করার যোগ্য, বন্টনে অংশীদার হওয়ার যোগ্য, তাদের সবার কাছ থেকে আপনি দলিল করে নেন। এই হলো আজকের আলোচনা। জিনিসগুলো একটু বারে বারে টেনে টেনে দেখবেন, কারণ আমি যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলো এত বিস্তারিত বললে অনেক লম্বা হয়ে যাবে। আপনারা এটি টেনে টেনে দেখবেন, এই পয়েন্টগুলোর মধ্যে দেখলেই আপনারা সঠিক জমি কিনতে পারবেন, নিশ্চিন্ত থাকতে পারবেন। আমি পয়েন্টগুলো আবার টান দিয়ে বলছি, সেটি হচ্ছে 1 নম্বর মালিকানার ধারাবাহিকতা মিলাবেন। 2 নম্বর জমিটি দখল কার সেটি দেখবেন। দখল যদি ক্রেতার হয়ে থাকে তাহলে অবশ্যই জমিটি তার, দখলটা কিন্তু মেইন পয়েন্ট, ভাইটাল পয়েন্ট। 3 নম্বর হচ্ছে জমিটি খাস, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, রোডস অ্যান্ড হাইওয়ে বা সিএনবি বা অন্য কোনো সংস্থার জমি কিনা। ঠিক আছে? এরকম হয়ে থাকলে আপনি জমিটি নেবেন না। 4 নম্বর হচ্ছে যে অর্পিত সম্পত্তির ক তালিকাভুক্ত কিনা। অর্পিত সম্পত্তির খ তালিকা তো এটা ছেড়ে দিয়েছে সরকার। ঠিক আছে? এটি হলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দেখবেন যে অর্পিত সম্পত্তির ক তালিকাভুক্ত কিনা। আচ্ছা, এরপরে 5 নম্বর হলো আদালতে মামলা চলমান আছে কিনা। আদালতে কোনো মামলা চলমান আছে কিনা এই জমি নিয়ে। ঠিক আছে? আচ্ছা, যদি ব্যাংকে কোনো ঋণ থেকে থাকে এই ব্যক্তির এই জমি বন্ধক রেখে, তাহলে সেই বন্ধকি ঋণ শোধ করা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে শোধ করেই নেবেন। ঠিক আছে? শোধ করালে শুধু হবে না, বলেছি যে ব্যাংক একটি দলিল করে দেবে সেই ব্যক্তিকে যে এর আর কোনো ঋণ নেই। ঠিক আছে? আচ্ছা, আপনি কেনার পূর্বে অন্যের নিকট, এইটা বলিনি, এটা খুব একটা সুন্দর পয়েন্ট। সেটি হচ্ছে যে আপনি কেনার পূর্বে ওই জমিটি অন্যের নিকট বিক্রি হয়ে গেছে কিনা বা বিক্রি করে দিয়েছে কিনা গোপনে, সেই বিষয়টা কিন্তু আপনাকে চেক করতে হবে। এই ব্যাপারটা কিন্তু আমি ভুলে গেছি বলতে। এটি কিভাবে আপনি দেখবেন আমি বলে দিচ্ছি যে প্রথমে আপনি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন, সেখানে তো আপনি ডিটেলস চেক করবেন যে তার নামে খারিজ আছে কিনা, এই জমিটি পূর্বে কার নামে খারিজ ছিল, বা আদৌ জমিটি তার নামে খারিজ আছে কিনা, জমিটি অবশিষ্ট আছে কিনা দেখবেন। মেইন পয়েন্ট হলো আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিসে যাবেন, সেখানে গিয়ে যতটুকু পেছনে পারা যায় আপনি খোঁজ নেবেন। সেই দাগ
খতিয়ান মৌজার নাম্বার দিয়ে যে এই জমিটি গত 25 বছরে বা 40 বছর আপনি একটু টাকা খরচ করলেন বা একটু সময় নিয়ে দেখলেন, অনেকে 12 বছর দেখে, কিন্তু যদি 13 বছরের মাথায় সে বিক্রি করে বা 25 বছরের মাথায় সে আগেই বিক্রি করে ফেলেছে, এরকম হতে পারে। তো কাজে আপনি যতটুকু পারেন আপনি পিছিয়ে দেখেন। আপনি 30 বছর দেখলেন যে এই জমিটি পূর্বে কোনোদিন বিক্রি হয়েছে কিনা, ঠিক আছে? বিক্রি করলেও যে বর্তমানে যে জমিটি কিনছেন, তাহলে সেই বিক্রি পরে এই জমিটি বিক্রি করা তার পক্ষে সঠিক কিনা, ঠিক আছে? একই দাগে তো 10 ডিসিমাল জায়গা থাকতে পারে, সে হয়তো পূর্বে 3 ডিসিমাল বিক্রি করেছে, আপনার কাছে বিক্রি করবে 7, তো ওই 3 ডিসিমাল তেলার বিক্রি ওকে। কিন্তু যদি আগেই 10 ডিসিমাল জায়গায় বিক্রি শেষ হয়ে যায়, পরে আপনি কিনলে কিন্তু ঠকে যাবেন। এই কারণে কিন্তু আপনি কেনার পূর্বে অবশ্যই দলিল চেক দিয়ে নেবেন, রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিয়ে। আচ্ছা, এটা একটু ভাইটাল পয়েন্ট। এরপরে যেটা পেয়েছেন, যে ডকুমেন্টগুলো আপনাকে দেওয়া হয়েছে সেগুলো অথেন্টিক কিনা, ঠিক আছে? সেগুলো অথেন্টিক কিনা এটি ওই সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলটি চেক করবেন, খারিজটি চেক করবেন ভূমি অফিসে গিয়ে, রেকর্ড যে দিয়েছে সিএস তো ভূমি অফিসে চেক করা যাবে না, আপনি রেকর্ড রুমে সিএস চেক করতে পারবেন, এসএ রেকর্ড চেক করতে পারবেন ভূমি অফিসে গিয়ে, বিএস রেকর্ড চেক করতে পারবেন। এগুলো আপনি অথেন্টিক কিনা চেক করে নেবেন। এরপরে ওয়ারিশ সম্পত্তি যদি কিনে থাকেন ওয়ারিশের কাছ থেকে, তাহলে এটি বন্টন করা হয়েছে কিনা, ঠিক আছে দর্শক? এটি বন্টন করা হয়েছে কিনা, বন্টন না করা থাকলে কিন্তু আপনি ভেজালে পড়ে যাবেন। এটি একটু সমস্যার ব্যাপার, কারণ 2004 সালের পর থেকে বন্টননামা দলিল কিন্তু রেজিস্ট্রি করা হয়েছে এবং রেজিস্ট্রি বাধ্যতামূলক করা হয়েছে। বন্টননামাটা ওয়ারিসের মধ্যে বন্টননামাটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। অনেকে কিন্তু করে না, ম্যাক্সিমাম লোকই করে না, তারা নিজেরা ওই ঘরোয়া বন্টন মূলে তারা খেয়ে থাকে। কিন্তু যখন তারা বিক্রি করতে যায়, দেখা যায় যে ভালো জমিটার দিকে সব ভাইয়েরই ঝোঁক থাকে, ঠিক আছে? তখন আপনি কেনার পরে বলবেন, না এই জমিটা তুমি একা কেনো কিভাবে, এখান থেকে আমারও মালিক আছে। এরকম যেন সমস্যা না পড়েন, এর জন্য বন্টননামা করিয়ে নেবেন। দর্শক, আর ভিডিও বাড়াবো না, 19 মিনিট ভিডিও হয়ে গেছে। আশা করি আপনারা জমি কেনার পূর্বে এই বিষয়গুলো খুব ভালো করে দেখে নেবেন, ভেবেচিন্তে জমি কিনবেন এবং ভবিষ্যতে যেন কোনো টেনশনে পড়তে আপনার না হয়, ঠিক আছে? আমার ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন যে আমি কোন কোন পয়েন্টগুলো আপনার দিকে আলোকপাত করলাম, এইগুলো দেখলে পরে হলো, ঠিক আছে? আজকের মতো আসি, ভালো থাকবেন সবাই।